where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে ক্লাস 12-এর আমরা যে টেক্সটটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা প্রোজ, দ্য আইজ হ্যাভ ইট, রাইটার রাস্কিন বন্ড। টেক্সটটা পড়ার আগে একটু আমরা আলোচনা করে নিলে খুব সুন্দর লাগবে। গল্প শুনতে কার না ভালো লাগে? গল্প অত্যন্ত আকর্ষণীয়। রাত্রিবেলা খাওয়ার পরে যদি কেউ একজন গল্প বলার থাকে তাহলে তার চারিদিকে শ্রোতা জমে যাওয়ার অভাব হয় না। তো গল্প বলা একটা আর্ট। কে কীরকমভাবে গল্পটা বলছে তার উপরে গল্পের সাফল্য নির্ভর করে। গল্পের জনপ্রিয়তা তো আমরা আজকাল FM আর ইউটিউবের কল্যাণে এই সানডে সাসপেন্সে দেখি গল্প বলা কত আকর্ষণীয়ভাবে বলা যায়। তো গল্প বলার জন্য, আর এই বলার জন্যই গল্প লেখা হয়, শোনা যায়। কিন্তু আমরা দেখি সাহিত্য, গল্পের একটা পার্ট, অংশ হচ্ছে সাহিত্য, সাহিত্যের একটা পার্ট হচ্ছে গল্প। এখন এই যে গল্প সাহিত্যের আকারের সাথে সামাজিক ব্যস্ততার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ সামাজিক ব্যস্ততা বাড়লে সাহিত্য চর্চা করার সময় কমে, আবার সামাজিক ব্যস্ততা কম থাকলে আমরা সাহিত্য চর্চার সময় বেশি পাই। তো আমরা দেখি সাহিত্যের বিবর্তন, ইংরেজি সাহিত্যেরও বিবর্তন যদি দেখতে থাকি তাহলে দেখব নাটক যখন লেখা হতো প্রথমে 5 অ্যাক্ট প্লে, পঞ্চাঙ্গ নাটক লেখা হতো। অনেক সময় ধরে সে নাটক অভিনীত হতো, লোকে দেখতো, লোকের হাতে সময় ছিল। সভ্যতা যত এগোতে থাকলো, সমাজ ব্যবস্থা যত জটিল আর ফাস্ট হতে থাকলো, গতিশীল হতে থাকলো, তত মানুষের হাতে সময় কমতে শুরু করলো। আমরা দেখলাম এই পঞ্চাঙ্গ নাটক থেকে কমে এসে 3 অ্যাক্ট প্লে হলো। আরও সময় কমে এসে আর একটু ছোট সময়ের মধ্যে যদি দেখিয়ে দেওয়া যায় মানুষকে, তাই দেখলাম 1 অ্যাক্ট প্লে খুব জনপ্রিয় হয়ে গেল। তো ঠিক একই রকম আমরা গল্পের দিকে যখন তাকাই দেখি যে একটা সময় উপন্যাস লেখা হতো, 400-500 পাতার একটা গল্প চলে যাচ্ছে। লোকের সময় ছিল, লোকের সময় দিয়ে সেই গল্প শুনতো বা পড়তো। কিন্তু যত সভ্যতা জটিল হতে থাকলো, জীবন গতিশীল হতে থাকলো, সময় কমতে শুরু করলো। উপন্যাস 400-500 পাতা পড়ার সময় আর ধৈর্য আমাদের কমে গেল। ফলে আমরা দেখলাম উপন্যাসগুলো একটু ছোট হয়ে বড় গল্পের আকারে আমাদের কাছে আসতে শুরু করলো, যেটা হয়তো 500 পাতার জায়গায় 100 পাতা, 80 পাতা, 90 পাতায়। ইভেন সভ্যতা যখন আরও গতিশীল হয়ে গেল, আমাদের জীবনে আরও সময় কমে এলো, তখন আমরা দেখলাম আমরা ট্রান্সফার্ড হয়ে গেলাম এই বড় গল্প থেকে ছোট গল্পে, শর্ট স্টোরি। 4, 5, 6, 10 পাতার মধ্যে গল্প,
15-20 মিনিট আধ ঘন্টার মধ্যে পড়া হয়ে যায়। আমরা যে গল্প পাঠের যে আনন্দ সেইটাও পেয়ে যাই খুব অল্প সময়ের মধ্যে। ফলে এই সমাজে ছোট গল্প খুব জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো, শর্ট স্টোরি। এবার সব সাহিত্যে ছোট গল্প, শর্ট স্টোরি সম্পর্কে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলতে গিয়ে লিখছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট গল্প কথা নিতান্তই সহজ সরল। তো ছোট গল্পের যে টপিক বেছে নেওয়া হয় সেই টপিকগুলো অত্যন্ত কমনপ্লেস, অত্যন্ত সাধারণ একটা ছোট্ট কোনো ইভেন্ট, সেইটার মধ্যে দিয়েই আমাদেরকে যে গল্প পাঠের আনন্দ, এন্টারটেইন করা, সেইটা করে ফেলা যায়। আমরা দেখি এইরকম ছোট গল্প বাংলাতেও যেরকম জনপ্রিয়তা পেল, ইংরেজিতেও পেল। আমরা বিশ্ব সাহিত্যকে যদি সামনে রেখে একটু চিন্তা করি তাহলে দেখব যে মোটামুটি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকার হিসাবে যার নাম আলোচিত হয় তিনি হলেন ফরাসি লেখক মোপাসা, গাই ডি মোপাসা। এই মোপাসার ছোট গল্প অত্যন্ত জনপ্রিয় এবং মোপাসার একটি গল্প তো তার একদম মানে বিশ্বে সর্বত্র প্রায় জনপ্রিয়, দ্য নেকলেস বলে গল্পটা। এই নেকলেস গল্পে আমরা দেখি তার লেখার স্টাইল, তার উপস্থাপনা, এবং ঠিক একই রকমভাবে যদি আমরা আমেরিকান রাইটার হিসাবে দেখি, ছোট গল্পকার হিসাবে ও হেনরির নাম চলে আসে। রাশিয়ান রাইটার হিসাবে আন্তেন চেকভের নাম চলে আসে। এরা সবই বিশ্বের সব এক এক দেশের বিখ্যাত ছোট গল্পকার। এখন এই ছোট গল্পকারদের যে ছোট গল্প লেখার স্টাইল, এটা এর মধ্যে খুব সুন্দর ফিচার পাওয়া যায়। এমনিতে তো যে ছোট গল্পের ডেফিনেশন দিতে গিয়ে রবীন্দ্রনাথের যে কথা আমি বললাম, ঠিক সেই রকমই সেইটারই শেষ দিকে রবীন্দ্রনাথ লিখছেন, শেষ করে মনে হবে হইল না শেষ। আমি যখন গল্পটাকে শেষ করব তখন অনেকগুলো কোশ্চেন আমার আনআনসার্ড থেকে যাবে, কিন্তু একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে চলে গেল। তো ঠিক এই রকম ছোট গল্পের যদি আমরা স্টাডি করি, বিশ্বের বিভিন্ন ছোট গল্প, সাকসেসফুল এবং জনপ্রিয় ছোট গল্প, তার একটা অন্যতম কমন ফিচার হচ্ছে স্টার্টলিং এন্ডিং। গল্পটার লাস্টে এসে একটা চমক, যা ভেবেছিলাম সেরকমটা হলো, এটা অন্যরকম কিছু হয়ে গেল। যেটার কথা আমি ছোট্ট করে বলি, যে মোপাসার যে নেকলেসের কথা বললাম, যে একটি নেকলেস, একটি মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মহিলা, তিনি নেকলেস ধার করে নিয়ে এসেছেন, একটা হিরে ডায়মন্ড নেকলেস, এবং সেইটা নিয়ে হারিয়ে ফেলেছেন। সেইটার বদলে তাদের বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে 20 বছর জীবন নষ্ট হয়ে গেল, দিয়ে ধারটার শোধ করলেন, কিন্তু ওই মহিলাকে সেই হীরের নেকলেসটা ফেরত দিয়ে এসেছিলেন। প্রায় 20 বছর পর এখন দেখা হচ্ছে সেই দুই মহিলার। এরা বাড়িঘর বিক্রি করে চলে গেছিল অন্য জায়গায়, সেখানে 20 বছর পর যখন দেখা হচ্ছে, সেই মহিলা জানতে চাইছে যে কি ব্যাপার, তোমরা কোথায় চলে গেলে? তো বলছে আজকে আপনাকে বলতে আমার অসুবিধে নেই। গল্পের শেষটাতে এসে, এই অবধি তো সাধারণ গল্প এসেই ছিল, বলছে যে আপনার মনে আছে আপনার কাছ থেকে একটা ডায়মন্ড নেকলেস নিয়েছিলাম, সেই নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম। বলছে কেমন করে হারিয়ে ফেলে? তুমি তো পরের দিন আমাকে ফেরত দিয়ে এসেছিলে। বলে হ্যাঁ, ওইটাই তো ব্যাপার, আপনাকে যদি বলি হারিয়ে গেছে আপনি কি মেনে নিতেন? তাই আমাদের বাড়ি ঘর সম্পত্তি সব বিক্রি করে দিয়ে ধার দেনা করে আপনার একটা আবার একদম ওই রকম দেখতে ডায়মন্ড নেকলেস কিনে আপনার হাতে দিয়ে এসেছি, কিন্তু এইটা দিতে আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তখন সেই মহিলাটি, যার নেকলেস নেওয়া হয়েছিল, তিনি বলছেন, ও মা, তুমি পরের দিন আমাকে এসে বললেই পারতে, ওই নেকলেসটা তো নকল নেকলেস ছিল। মানে গল্পের লাস্টে এসে একটা স্টার্টলিং এন্ডিং আমাকে চমকে দিল। এতে যার পরিবার ধ্বংস হয়ে গেছে সে বেশি অবাক হলো না, যার নেকলেসটা হারিয়েছিল সে বেশি অবাক হলো? সে কিন্তু হয়তো ওই আগেরটা নকল নেকলেস বলে ফেলে দিয়েছে আসল হীরের নেকলেসকে। তো এইরকম এন্ডিংয়ে একটা স্টার্টলিং এন্ডিং, এটা কমন একটা ফিচার। এবং আমরা দেখি পরবর্তীতে যে এই সাম্প্রতিককালে বা আধুনিক ছোট গল্পকার হিসাবে বিশ্বে যিনি আরেকজন খুব বিখ্যাত হয়েছেন, রোয়াল্ড ডালের লেখা। রোয়াল্ড ডালের লেখা যদি পড়া যায়, খুব বিখ্যাত একটা গল্প, হিচ হাইকার। একজন গাড়ি লিফট নিচ্ছে, সেইখানটাতে আমরা দেখি খুব সুন্দরভাবে গল্পটার লাস্টে গিয়ে একটা চমক দিচ্ছেন। তো রাস্কিন বন্ড, ইনিও একজন
রাইটার অফ শর্ট স্টোরি, এনার লেখা গল্প অনেক আছে। আমরা এইখানে দ্য আইজ হ্যাবিট এইটা পড়তে যাব। এই ছোট গল্পগুলোর বললাম যে খুব কমন প্লেস ইভেন্ট, একটা যাত্রাপথ। রোয়াল্ড হলের হিচ হাইকার বললাম যে একজন ভদ্রলোক BMW গাড়ি কিনেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হাইওয়ে দিয়ে, একজন লিফট চাইলো এবং সে তাকে লিফট দিল এবং কিছু দূর গিয়ে সে নেমে যাবে। এর মধ্যেই গল্পটা এগিয়ে যাচ্ছে। কখনো সুযোগ পেলে হিচ হাইকার পড়লে তার ইন্টারেস্টিং মজাদার কাহিনীটা বোঝা যাবে। আমি এখানে আর সেটাকে অত বলছি না। তো ঠিক সেই রকম একটা যাত্রাপথের কাহিনী আজকে আমরা যে পড়তে যাচ্ছি, দ্য আইজ হ্যাবিট, এটা রাস্কিন বন্ডের একটা লেখা। এই গল্পটাতেও এরকম একটা যাত্রাপথ। এই গল্প ভারতের পটভূমিতে লেখা। রোহানা স্টেশন একটা স্টেশন, সেইখান থেকে সাহারানপুর এইটুকু ডিস্টেন্স। এখন এই দুটো ডিস্টেন্সের জায়গায় যদি আমরা দেখি, আমরা একটু ভারতবর্ষের ম্যাপটাকে চিন্তা করি, তাহলে দেখব যে দিল্লি থেকে যদি দেরাদুন যেতে হয় নর্থে, তাহলে এই দিল্লি থেকে প্রায় 140 কিলোমিটার উত্তরে গেলে আমরা মুজাফফরনগর বলে একটা জায়গা পাই। মুজাফফরনগর থেকে প্রায় 14-15 কিলোমিটার উত্তরে গেলে আমরা রোহানা বলে একটা জায়গা পাই। এই রোহানা থেকে সাহারানপুরের ডিস্টেন্স কম বেশি 55 কিলোমিটার, আর সাহারানপুর থেকে আমরা দেরাদুন দেখি আবার প্রায় 65-70 কিলোমিটার। তাহলে এই পুরো ডিস্টেন্সটা একটা ট্রেনে ট্রাভেল করছেন ন্যারেটার, গল্পের যিনি কথক। তো এই আইজ হ্যাবিট, এই গল্পটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা। তার মানে এখানে গল্পের কথক নিজে গল্পের একটা চরিত্র হিসাবে গল্পটা বলছেন। এই যে যাত্রাপথে লেখকের আমরা দেখব, সম্ভবত তিনি দিল্লি থেকে আসছিলেন। এই রোহানা অবধি, অর্থাৎ প্রায় 155 কিলোমিটার তিনি একাই ট্রাভেল করেছেন কম্পার্টমেন্টে। তিনি যে সময়ের কথা বলছেন, সেই সময় ট্রেনে অত ভিড় হতো না, অল্পই লোক থাকতো, তিনি একাই ছিলেন। এই রোহানা স্টেশনে একটি মেয়ে ট্রেনে উঠছে, আর রোহানা থেকে সাহারানপুর আমরা দেখলাম প্রায় এই যে 55 কিলোমিটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এরা দুজনা ট্রেনে ট্রাভেল করছে। সাহারানপুরে মেয়েটি নেমে যাচ্ছে, সাহারানপুরে আরেক ভদ্রলোক তিনি উঠছেন, বাকি পথটা ন্যারেটর গল্পের কথকের সাথে যাবেন বলে। তো এখন আমরা দেখি এই গল্পটা আমি একটু একটু করে পড়তে থাকি, তাহলে আমাদের গল্পটা এগোতে থাকবে। এবং এই যে ভাষা, রাস্কিন বন্ডের লেখা অত্যন্ত সহজ সরলভাবে, এবং এই স্টোরি টেলিংয়ের স্টাইলটা অত্যন্ত আকর্ষণীয়। আমরা দেখি, বললেন, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। যে কথা আমি বললাম যে হয়তো দিল্লি থেকে আসছিলেন, কোথা থেকে আসছিলেন, সেই অরিজিনেট করেছেন, কোথা থেকে তার যাত্রাটা অরিজিনেট করেছিল সেইটা বলেননি, কিন্তু রোহানা স্টেশনে একটি মেয়ে ট্রেনে উঠল। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort. এবার একটা হাজব্যান্ড ওয়াইফ, একটা কাপল, ম্যারিড কাপল, তারা এসেছিল এই মেয়েটিকে সি অফ করতে ট্রেনে, এবং তাদের কথাবার্তা ইত্যাদি অবজার্ভ করে ন্যারেটরের মনে হয়েছিল সম্ভবত এই কাপলটি হবে এই মেয়েটির বাবা মা। They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তাহলে এই দুজনেই খুব উৎকণ্ঠায় আছেন। তাদের মেয়ে সম্ভবত প্রথমবারের জন্য একা যাত্রা করছে। এবার এর মধ্যে যাতে ওর অসুবিধে না হয় তার জন্য সব রকমভাবে কথা বলছেন। এবং বিশেষ করে মেয়েটির মা, সম্ভবত ওমেন, এই ভদ্র মহিলা যিনি ছিলেন, তিনি মেয়েটিকে ডিটেল ইনস্ট্রাকশন, নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছিলেন যে কি করতে হবে, কোথায় জিনিসপত্র রাখবে, কখন মাথা বার করে দেবে না জানলা থেকে, কি করে অচেনা লোকের সাথে কথা এড়িয়ে চলবে। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এরা একে অপরের সাথে বিদায় সম্ভাষণ জানিয়ে নিল, ট্রেনটা আস্তে করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। এইবার ন্যারেটর
ফোকাস করছেন, নিজেকে ইন্ট্রোডিউস করছেন পাঠকের সামনে, সিচুয়েশনটা একটা ডিক্লেয়ার করে দিলেন সামনে। এইবার বলছেন, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। বলছেন সেই সময়টা যখন আমি ট্রেনে ট্রাভেল করছিলাম, দেন আই ওয়াজ সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস। ইট ওয়াজ অ্যাবাউট কমপ্লিট ব্লাইন্ডনেস, একদম পুরোই অন্ধ ছিলেন। বলছেন আমি আমার চোখে শুধু ফিল করতাম আলো আর অন্ধকার, এছাড়া কিছু দেখতে পেতাম না। আই ওয়াজ আনএবল টু টেল, এবং যেহেতু দেখতে পেতাম না, মেয়েটা ট্রেনে উঠেছে, ফলে মেয়েটা দেখতে কেমন এইটা যদি আপনারা আমার কাছে থেকে জানতে চান, আই এম আনএবল টু টেল ইউ, বিকজ আমি দেখতে পাইনি। কিন্তু যখন দেখতে পাওয়া যায় না, তখন আমরা ইনফার করি, অনুমান করি, বিভিন্ন পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আমরা ইনফার করি অনেক কিছু। আমরা এখানেও দেখব যে গল্পের ন্যারেটর মেয়েটি কেমন, যদিও প্রথমে বলতে পারলেন না, আস্তে আস্তে ইনফার করছেন আর বলছেন। কীরকম বললেন? বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তবে আমি বুঝলাম মেয়েটি হাওয়াই চটি পরে আছে, কারণ ওই যে ট্রেনে উঠলো, হাওয়াই চটির পেছনটা পায়ের গোড়ালিতে বাড়ি খেতে থাকে হাঁটলে যেরকম করে, সেই আওয়াজটা আমাকে বুঝিয়ে দিল মেয়েটা হাওয়াই চটি পরে আছে। তাহলে একটা মেন্টাল পিকচার, দ্য পোয়েট দ্য ন্যারেটার, অ্যাজ বিকজ হি ওয়াজ ব্লাইন্ড, যেহেতু তিনি অন্ধ ছিলেন, তিনি কিন্তু মনে মনে মেয়েটার একটা স্কেচ করতে শুরু করছেন। তার চোখ দিয়ে দেখতে পাননি, কিন্তু যেভাবে অনুভব করছেন সেইগুলো দিয়ে আস্তে আস্তে সেই ছবিটা পরিপূর্ণ হতে শুরু করছে। It would take me some time to discover something about her looks and perhaps I never would. অকপটে স্বীকার করছেন যে মেয়েটা কেমন দেখতে এটা বুঝতে আমার একটুক্ষণ সময় লাগবে, আমি এরকম বিভিন্নভাবে আন্দাজ করব, হয়তোবা আমি করতেও পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু আমার এই মেয়েটির গলার আওয়াজ, ও যে বাবা মার সাথে কথা বলছিল, এই গলার আওয়াজটা খুব মিষ্টি লেগেছে, খুব আকর্ষণীয় লেগেছে, খুব ভালো লেগেছে। এবং শুধুমাত্র গলার আওয়াজ নয়, এমনকি আমি একটা রিদম, একটা মিউজিক পেয়েছি, ওর যে ওই চটিটার আওয়াজ হচ্ছিল সেটাও আমার কাছে বেশ সুইট মনে হয়েছে। এইবার ন্যারেটর বললেন ট্রেনটা চলতে শুরু করেছে, মেয়েটি বসেছে, বুঝতে পেরেছেন। এইবার বললেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? প্রশ্ন করলেন। ন্যারেটর বলছেন, আমি প্রশ্ন করলাম মেয়েটিকে, যেহেতু ট্রেনটা দেরাদুন যাচ্ছে, তো বলছে তো তুমি কি দেরাদুন অব্দি যাচ্ছ? আই আস্কড। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। তো ন্যারেটর ধরে নিয়েছেন যে মেয়েটি নিশ্চয়ই যখন ট্রেনে উঠে ওনার সামনে বসেছে, মেয়েটি দেখেছে ওনাকে, সেই জন্যে ওকে এই প্রশ্নটা করাই যেতে পারে যে কতদূর যাচ্ছ, দেরাদুন অব্দি যাচ্ছ কি? তাহলে আমরা একসাথেই কথা বলতে বলতে এই অবধি কাটিয়ে দিতে পারবো। কিন্তু ন্যারেটরের এই প্রশ্ন শুনে মেয়েটি একটু চমকেই উঠেছিল। স্টার্টলড হার, আমার গলা, শি গেভ এ লিটল এক্সক্লামেশন এন্ড সেড, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। তো ন্যারেটরকে মেয়েটি বলল একটু চমকে উঠে যে আমি ভেবেছিলাম ট্রেনের কম্পার্টমেন্টে বোধহয় আর কেউ নেই। এই কথাটা ন্যারেটরকে একটু মনক্ষুণ্ণ করেছে। তার কারণ হচ্ছে ন্যারেটর হিমসেলফ নিউ দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তিনি নিজে জানেন তিনি অন্ধ, এবং এই যে প্রতিবন্ধকতার মধ্যে তিনি আছেন অন্ধত্বের জন্য, সেইটা তিনি একটু হীনমন্যতাই ভোগেন। তো তাই তিনি বোঝাতে চাইছেন যে আমার চোখ নেই, আমি বুঝতে পারলাম, তাও তুমি একটি মেয়ে আমার সামনে এসে বসলে ট্রেনে, আর তোমার সামনে আমি বসে আছি জলজান্ত একটা মানুষ, তুমি আমাকে দেখতেই পাওনি। এতক্ষণে বলছো কি না যে আমি ভাবতেও পারিনি আর কেউ বসে আছে ট্রেনে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স, আমার একটু মনক্ষুণ্ণই হলাম আমি, তাই আমি বললাম, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আই সাইট ফেল টু সি what is right in front of them. They have too much to take in, I suppose, whereas people who cannot see or see very little have to take in only the essentials. তো মনক্ষুণ্ণ হয়ে আমি কি বললাম? এই কথাটাই বললাম যে হ্যাঁ, এরকমটাই হয়। যারা দেখতে পায় না তারা লিমিটেড, ফলে তারা অন্যান্য ভাবে চেষ্টা করে অনেকটাই বোঝার, তাই জন্য তারা অনেক কিছু না দেখা জিনিসও দেখতে পায়। আর যাদের চোখ আছে তাদেরই বরঞ্চ অনেক কিছু এড়িয়ে যায়, তারা দেখতে পায় না।
whatever registers most tellingly on their remaining senses, যেটা বললাম আমি, যে যেহেতু তাদের চোখের দেখাটার ক্ষমতা নেই, তাই তারা অন্যান্য যে কোনোভাবে যতটা নেওয়ার গুরুত্বপূর্ণ সবটুকুকে নিয়েই তারা করে ফেলার চেষ্টা করেন। তো যখন মেয়েটি একটু অবহেলার চোখেই অবহেলার স্বরেই বলেছে যে আমি বুঝতে পারিনি কেউ ছিল আছে ট্রেনে, ন্যারেটর আমি দেখিনি, ন্যারেটরও যেন তারই একটা কাউন্টার আনসার দিচ্ছেন, বলছেন আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। আমিও আপনাকে লক্ষ্য করিনি, আমিও তোমাকে নজর করিনি, আমি আওয়াজ পেয়েছি তুমি প্রবেশ করলে, আমি তো আওয়াজ করিনি, চুপচাপ বসে আছি, সেই জন্য বোধহয় নজরে পড়িনি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমার মনে হলো যে যাক, তাহলে ও বুঝতে পারেনি আমি অন্ধ, তাহলে আমি ওর আর করুণার প্রাপ্ত হতে চাই না, যতটুকু মেয়েটি থাকবে এই ট্রেনে ততটুকু আমি ওকে বুঝতে দেব না যে আমি অন্ধ। Provided I keep to my seat, I thought it should not be too difficult. আমি যদি আমার সিট থেকে না উঠি, এখানে বসে ওর সাথে কথোপকথন চালিয়ে যাই, তাহলে সম্ভবত মেয়েটি বুঝতে পারবে না। The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. তো যখন ওই যে প্রথম প্রশ্নটা করেছিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, তো দেরাদুন আমরা পেয়েছি ডেস্টিনেশন। আমি আবার বলি, আমরা কোথায় দেখলাম জার্নিটা সম্ভবত শুরু হয়েছিল দিল্লি থেকে। দিল্লি থেকে নর্থে গেলে আমরা প্রায় 140 কিলোমিটার নর্থে গেলে পাচ্ছি কাকে? মুজাফফরনগর। মুজাফফরনগর থেকে বলেছিলাম প্রায় 15 কিলোমিটার নর্থে গেলে আমরা পাই রোহানা। এই রোহানাতে মেয়েটি উঠেছে এবং মেয়েটি যাবে কোথায় আমরা এতক্ষণে জানতে পারলাম সাহারানপুর। রোহানা থেকে আবার 55 কিলোমিটার নর্থে গেলে আমরা সাহারানপুর পাচ্ছি। তাহলে এই যাত্রাপথটা মোটামুটি 55 কিলোমিটার প্লাস মাইনাস। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এবং শুধু তাই না, সেখানে তার পিসি তাকে নিতে আসবে এই কথাটাও জানিয়ে দিচ্ছে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। ন্যারেটার এইখানে একটু মজা করেই বলতে চেয়েছেন যে তাহলে তো তোমার সাথে বেশি পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত নয়, তোমার সাথে বেশি কথা বলা উচিত নয়, কারণ তোমার পিসি তোমাকে নিতে আসবেন এবং এই পিসিরা সব মারাত্মক চরিত্রের মানুষ হন, ভয়ঙ্কর মানুষ হন আর কি, এইটুকুই বোঝাতে চেয়েছে। মেয়েটি সেটাতে খুব একটা গুরুত্ব না দিয়ে বলতে শুরু করলো। এইবার প্রশ্ন করছে ন্যারেটরকেই, হোয়ার আর ইউ গোয়িং? আমারটা তো জানতে পারলে যে আমি দেরাদুন যাচ্ছি না, আমি সাহারানপুর যাচ্ছি, তো আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। ট্রেনে আপাতত দেরাদুন, দেরাদুনের পরে আর লাইন নেই, সেইখানে নেবে, সেইখান থেকে বাই রোড আমি মুসৌরি যাবো। মাই ফাইনাল ডেস্টিনেশন ইজ মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। তো এই কথা শুনে মেয়েটি খুব উচ্ছ্বসিত হয়ে উঠল। ন্যারেটর মুসৌরি যাচ্ছেন। মুসৌরি ইজ আ ভেরি বিউটিফুল হিল স্টেশন, এবং এইখানে ন্যারেটর যাচ্ছেন বললেন, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। মেয়েটি আরও জানালো যে ওর পাহাড় খুব ভালো লাগে, বিশেষ করে অক্টোবর মাসের পাহাড়। ন্যারেটর ওর কথাকে সমর্থন করেই বলছেন, ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেইড, কলিং অন মাই মেমোরিজ। The hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of the log fire and drink a little brandy. Most of the tourists have gone, and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. তাহলে এই মেয়েটির সাথে কথা বলতে বলতে যখন মেয়েটি বলল যে অক্টোবর বাহার ভালোবাসেন, আই লাভ দ্য হিল স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসের পাহাড়টাকে, এবং ন্যারেটর সেইটাকে জাস্টিফাই করে তাকে এক্সপ্লেইন করছে যে ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। আমরা এখান থেকে একটা কোশ্চেনের আনসার করতে হতে পারি যে হোয়াই অক্টোবর বেস্ট টাইম। তখন ন্যারেটরের এই কথাগুলো লিখতে হবে যে ন্যারেটর কিন্তু বলছেন যে আমার স্মৃতিতে যখন আমি অন্ধ ছিলাম না, আমি যা দেখেছি আগে, আমার যা পূর্বের জ্ঞান, সেই পূর্বের জ্ঞান থেকেই কনফিডেন্টলি জানিয়ে যাচ্ছেন
যে এই সময় পাহাড়গুলো ওয়াইল্ড ডালিয়াসে ঢেকে যায়। এবার সূর্যটা তাপ তখন একটু মডারেট প্লেজেন্ট হয়ে যায়, সেরকম স্কর্চিং সান থাকে না। রাতের দিকে একটু লগ ফায়ার, শীত শীত শুরু হয়, সেখানে একটু কাঠের আগুন জ্বালিয়ে তারপর যদি একটু ব্র্যান্ডি নিয়ে বসা যায় তাহলে ইট ইজ ভেরি বিউটিফুল। আর যারা সত্যিকারের পাহাড় ভালোবাসেন তারা পাহাড়ের নির্জনতাকে ভালোবাসেন। তাহলে বিফোর দ্যাট আমরা দেখি অক্টোবরের আগ দিয়ে দিয়ে ট্যুরিস্টরা আস্তে আস্তে পাহাড় ছাড়তে শুরু করে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, আর সেখানে ট্যুরিস্ট থাকে না, লোকাল পিপলরাই থাকেন, ফলে রাস্তাঘাট অনেক নির্জন নিরিবিলি হয়ে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। ইয়েস, দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তাহলে যারা প্রকৃত ভালোবাসে পাহাড় তাদের কাছে অক্টোবরটাই সবচেয়ে ভালো। She was silent. I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. Then I made a mistake. তো এই কথাগুলো শোনার পর মেয়েটা কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে যায়। ন্যারেটর ভাবছেন যে আমার অবাক লাগছে, মেয়েটা চুপ করলো কেন, রেসপন্স দিচ্ছে না, আমি যে জাস্টিফাই করলাম। তখন নিজে নিজেই অ্যানালাইজ করছেন যে সম্ভবত মেয়েটিও একটা স্মৃতি রোমন্থনে চলে গেছে। আমার এই ডেসক্রিপশন ওকে ভাবাচ্ছে, ওকে খুব ছুঁয়ে গেছে সেই টাচটার, সেই জন্য ও বাকরুদ্ধ হয়েছে। অথবা ভাবছে আমি একটা রোম্যান্টিক ফুল, আমি শুধু কল্পনায় বিচরণ করে এইসব কথা ওকে বলছি। দেন আই মেড এ মিস্টেক। এই লাইনটা বোধহয় এই টেক্সটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটার ওপরে বহু ব্রড কোশ্চেন্স হয়, বহু রকমভাবে হয় এবং বারে বারে প্রায় প্রতি বছর বা অল্টারনেটিভ ইয়ারে থাকি। দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। ন্যারেটর এই প্রশ্নটা করে এখানে থামছেন। মিস্টেকটা কি? তিনি একটা কোশ্চেন করে ফেলেছেন, আপাত নিরীহ কোশ্চেন, কিন্তু এইটা তিনি যে উদ্দেশ্য নিয়ে চলছেন, মেয়েটিকে বুঝতে দেবেন না তিনি অন্ধ, সেইটার পরিপন্থী হয়ে যাচ্ছে, বুঝে যাবে যে সে অন্ধ। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি হঠাৎই প্রশ্ন করে ফেললাম মেয়েটিকে, আচ্ছা বাইরে কেমন দেখাচ্ছে এখন? তো কোনো চোখ থাকা ব্যক্তি সে বাইরে তাকিয়ে দেখে নেবে, সে কখনোই এ প্রশ্ন করবে না। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। যে কোনো সুস্থ মানুষ কিন্তু সন্দেহ করতো কি ব্যাপার, এরকম একটা অদ্ভুত প্রশ্ন, আপনি বাইরে তাকালেই দেখতে পাবেন, আবার আমাকে জিজ্ঞেস করা কেন? কিন্তু মেয়েটি সেরকম কোনো বিস্ময় প্রকাশ করলো না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। আমার একবার সন্দেহ হলো, তাহলে কি মেয়েটা বুঝে গেছে যে আমি অন্ধ, সেই জন্যই এ প্রশ্ন করছি? বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইন। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু এরপরে মেয়েটি আমাকে যে প্রশ্ন করলো তাতে আবার সন্দেহটা দূর হলো যে না, ও বুঝতে পারেনি আমি অন্ধ। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। জিজ্ঞেস করলো যে তা আপনি বাইরে তাকিয়ে দেখে নিচ্ছেন না কেন? দেখে নিন, তাহলেই তো বুঝতে পারবেন। এবার আমি আবার ভান করলাম মেয়েটিকে বোঝানোর জন্য যে আমি তাহলে দেখার চেষ্টা করছি। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ and fell for the window ledge. The window was open, and I faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. আজকে আমরা এই অবধি পড়ব, এই ফ্ল্যাশিং বাই অবধি আমরা আজকের পোর্শন পড়ব। আমি এরপরে এখান থেকে কিছু আলোচনা করছি। তো এই মেয়েটি যখনই বলল বাইরে দেখে নাও, তখন আমি ভান করলাম, জানলার কাছে সরে গেলাম, গিয়ে জানলার বাইরে তাকানোর ভান করছে। আই ওয়াজ প্রিটেন্ডিং বিকজ আই ওয়াজ আনএবল টু সি। তা আমি আমার মনের চোখে কি দেখতে পাচ্ছি? মনশ্চক্ষে আমি এইটাই বুঝতে পারছি যে আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। আমার কানে এই ইঞ্জিনের আওয়াজটা আসছে, ট্রেনের চাকার আওয়াজগুলো আসছে, আর আমার মনের চোখে আমি মনশ্চক্ষে বুঝতে পারছি টেলিগ্রাফ পোস্ট একের পর এক পেরিয়ে যাচ্ছে, সেই পেরিয়ে যাওয়ার আওয়াজ আমাদের আসছে। এখন এই অংশটুকু আমরা দেখলাম যাত্রাপথের একটা পার্ট, এবং দুজনার মধ্যে আস্তে আস্তে কথোপকথন শুরু হচ্ছে। একে অপরের সাথে অপরিচিত হলেও একে অপরের সাথে ইন্ট্রোডিউসড হচ্ছে। এখন এই অংশটুকু যদি আমরা দেখি, তাহলে এই পার্টের কয়েকটা ওয়ার্ড যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের একটু লিখে রাখা দরকার, তাহলে আমরা দেখব
কয়েকটা ওয়ার্ড আমি দেখি, যেটুকু পার্ট আমরা পড়লাম তার থেকে আমরা যদি দেখি প্রথম শব্দের দিকে একটা প্রবাবলি, প্রবাবলি এর বাংলা হচ্ছে সম্ভবত, ইংরেজিতে আমরা পসিবলি লিখতে পারি। এরপর আরেকটা ওয়ার্ড আমরা করতে পারি অ্যাংশাস। অ্যাংশাস দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তান্বিত, আমরা এক কথায় বলতে পারি ওরিড। আমরা আরেকটা ওয়ার্ড এখানে লিখতে পারি স্ল্যাপড। স্ল্যাপড হচ্ছে ওই বাড়ি খেয়েছিল, ইংরেজিতে আমরা লিখতে পারি ফ্ল্যাপড। আর একটা শব্দ আমরা পেতে পারি ফর্মিডেবল। ফর্মিডেবল বললাম ভয়ঙ্কর, ফিয়ারফুল বা ডেঞ্জারাস। আরেকটা শব্দ প্রিটেন্স। প্রিটেন্স হচ্ছে ভান, ফলস ক্লেম। আরেকটা শব্দ আছে রেজিস্টার্স। রেজিস্টার্সে আমরা লিখতে পারি প্রভাবিত করে, ইমপ্রেসেস। তাহলে যে অংশটুকু আমরা পড়লাম এই অংশের মধ্যে যদি একটু যে ওয়ার্ড মিনিং গুলো একটু জেনে রাখা দরকার আমাদের, প্রবাবলি, পসিবলি, অ্যাংশাস, ওরিড, স্ল্যাপড হচ্ছে ফ্ল্যাপড, ফর্মিডেবল ফিয়ারফুল বা ডেঞ্জারাস, প্রিটেন্স হচ্ছে ফলস ক্লেম, আর রেজিস্টার্স হচ্ছে ইমপ্রেসেস। তাহলে এই কটা ওয়ার্ড আমরা এই অংশটার মধ্যে একটু যার মিনিংগুলো জানা দরকার। আমি মুছে দিচ্ছি এবার, আশা করি সবার বোঝা হয়ে গেছে। এইবার এই পার্টে যে পার্টটুকু আমরা পড়লাম এই পার্ট থেকে আমাদের দুটো জিনিস, এমসিকিউ এর জন্য বা অবজেক্টিভের জন্য আমরা কতগুলো ছোট ছোট কোশ্চেন আনসার যদি করে রাখি তাহলে এই অংশটা আমাদের কাছে খুব একটা কঠিন কিছু থাকবে না। আমরা যদি দেখি শর্ট কোশ্চেনে 1 নম্বর শর্ট আর অবজেক্টিভ। এই অবজেক্টিভ কোশ্চেন এই পার্টের মধ্যে কতগুলো, প্রথমে হাউ ফার did the traveler narrator travel alone? How far did the narrator travel alone? এই জায়গাটা রোহানা অব্দি একা, রোহানা থেকে সাহারানপুর মেয়েটার সাথে, সাহারানপুর থেকে একটি পুরুষের সাথে। এই পার্টটার কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে, সেই জন্য কদ্দূর অব্দি একা ট্রাভেল করেছিল আপ টু রোহানা। এরপর আমরা কোথায় ঢুকছি, 2 নম্বর হু গট ইন at Rohana. 3 নম্বর who came to see the girl
অফ, কে কে সি অফ করতে এসেছিল? তাহলে হু গট ইন অ্যাট রোহানা, রোহানাতে কে গট ইন হয়েছিল? আমরা লিখবো এ গার্ল। আর হু কেম টু সি হার অফ? এ কাপল, probably the parents of the girl. এরপরে what were the couple anxious of? What were the couple anxious of? এরপর 5 নম্বর, what instructions did the woman give the girl? আমরা পড়তে গিয়ে পেয়েছি যে ওই মহিলা মেয়েটিকে কি কি ইনস্ট্রাকশনস দিয়েছিল, স্ট্রেঞ্জারদের সাথে কথা না বলা, মাথা বাইরে বার না করা, জিনিসপত্র কোথায় রাখার, সেইগুলো। নাম্বার 6, what problem was the narrator suffering from at that time? প্রবলেমটা কি ছিল? হি ওয়াজ সাফারিং ফ্রম কমপ্লিট ব্লাইন্ডনেস, ওই সেন্সিটিভ টু, হিজ সাইট ওয়াজ সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। এরপরে how did the girl how did the narrator know that the girl was wearing sleepers? ওই যে as because they were flapping against her heels, সেই কথা এখানে লিখতে হবে। এরপর আশা করি আমি আরেকবার কোশ্চেনগুলো 7 অবধি বলি মুছে দেওয়ার আগে। নাম্বার 1 লিখেছি, হাউ ফার ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন? হু গট ইন অ্যাট রোহানা? হু কেম টু সি দ্য গার্ল অফ? হোয়াট ওয়ার দ্য কাপল অ্যাংশাস অফ? হোয়াট instructions did the woman give the girl? What problem was the narrator suffering from at that time? How did the narrator know that the girl was wearing sleepers? হয়েছে? এইবার আমরা চলে আসি আরো কয়েকটা কোশ্চেনে। Number 8, what did the narrator like? What did the narrator like? কি পছন্দ হয়েছিল? ওই যে
the voice of the girl and even the sound of her slippers. এরপরে why did the narrator's voice startle the girl? কারণ ও এক্সপেক্ট করেনি কেউ আছে ট্রেনে। Number 10, how could the narrator prevent the girl from discovering that he was blind? Number 11, where was the girl getting off? Number 12, where was the narrator going? narrator কোথায় যাচ্ছিল? আমরা যেটা পেয়েছি টু দেরাদুন and from দেরা টু মুসৌরি। আমরা যে অংশটুকু পড়েছি ওর মধ্যে থেকে আর দু তিনটে আমি আবার একবার এই 8 to 12 পড়ে দিই। What did the narrator like? Why did the narrator's voice startle the girl? How could the narrator prevent the girl from discovering that he was blind? Where was the girl getting off? Where was the narrator going? এরপর আমরা দেখি এইরকম ছোট ছোট প্রশ্নের মধ্যে দিয়ে যদি আমরা আনসারের মধ্যে দিয়ে গল্পটাকে মনে রাখি তাহলে আমরা যে কোনো এমসিকিউ যে কোনো অবজেক্টিভের আনসার করতে পারবো। What is the best time to visit the hills? Number 14, why is October the best time to visit the hills? আমরা এই 14টা কোশ্চেন মোটামুটি যদি কভার করে রাখি তাহলে যেটুকু আমরা পড়েছি সেইটুকুর মধ্যে অবজেক্টিভ কভারেজ আমাদের হয়ে যাবে। তাহলে 13 নম্বর লিখলাম হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, আর নাম্বার 14 হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। তাহলে আমরা আজকে আইস হ্যাবিটের একটা পার্ট পড়লাম। আইস হ্যাবিটের পার্ট পড়ার পর আইস হ্যাবিটের সেই পার্টটার ওপরে বেস করে কি কি অবজেক্টিভ কোশ্চেন্স হতে পারে আমরা সেটাও করলাম। এইবার শুধু লাস্ট পার্টে আমি বলে দিতে চাই যেটুকু আমি পড়েছি
সেইখান থেকে ব্রড কোশ্চেন্স হিসাবে আমাদের কাছে তাহলে ভাইটাল কি কি থাকলো। আমাদের প্রিপারেশন নিতে গেলে ব্রড কোশ্চেন্সের আনসার করে রাখতে হবে কয়েকটা। তার 1 নম্বর আমরা যদি দেখতে যাই তাহলে এই ব্রড কোশ্চেন্সের ক্ষেত্রে 1 নম্বর কোশ্চেন হচ্ছে they seemed very anxious about her comfort. এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন হতে পারে where does the line occur, who are they, whom does her refer to, or why are they anxious? এইটা আরেকটা কোশ্চেন হতে পারে narrate briefly the narrator's first encounter with the girl. এই কোশ্চেনটা যদি আমরা একটা জেনারেল ভাবে তৈরি করে রাখি শুধুমাত্র হতে পারে ইনসিডেন্ট অ্যাট রোহানা স্টেশন। এই একটা প্রশ্নের উত্তর ইনসিডেন্ট অ্যান্ড রোহানা স্টেশন, এটার উপরে বেস করে কোশ্চেন যে কোনো কিছু হতে পারে। এরপরে বা হোয়াট হ্যাপেন্ড অ্যাট রোহানা স্টেশন এইটা দিলেই হয়ে যায়। এরপরে আমরা লিখতে পারি এইটা যেরকম আমরা করলাম, এরপরে নাম্বার 4 একটা করতে পারি, যেটা অবজেক্টিভে আমরা করে রেখেছি, এখানে না লিখলেও হবে, ওই যে ডেসক্রিপশন অফ হিলস ইন অক্টোবর, ডেসক্রিপশন অফ হিলস ইন অক্টোবর, এর উপর বেস করে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে। আর দুটো কোশ্চেন আমি শুধু লাইন কোড করে দিচ্ছি, then I made a mistake, এই লাইনটার উপর বেস করে নানা রকম কোশ্চেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, ফলে এটার উপর বেস করে শিখে রাখতে হবে। আর নাম্বার 6 এই অংশটুকুকে বললাম যেটা, but her next question removed my doubts. এই দুটো লাইন তুলে কোশ্চেন হতে পারে, যেরকম কোশ্চেন হবে এই দুটো লাইনের উপর প্রিপারেশন থাকলে আমাদের আর অসুবিধা হবে না। তাহলে ব্রড কোশ্চেন্স যে অংশটুকু আমরা আজকে পড়লাম তার মধ্যে ভাইটাল কোশ্চেন্স এই 6টা,
এক নম্বর হচ্ছে দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফর্ট, ওয়্যার ডাজ দ্য লাইন অকার, হু আর দে, হুম ডাজ হার রেফার টু, হোয়াই আর দে অ্যাংশাস। এইটা যেমন হতে পারে narrate briefly the narrator's first encounter with the girl, ওই রোহানা স্টেশনে মেয়েটির সাথে প্রথম কথোপকথন, স্টার্টল হওয়া, চমকানো, এই অবধি আমরা দিতে পারি। আর এই ইনসিডেন্ট অ্যান্ড রোহানা স্টেশন করলে পুরোটারই কভারেজ চলে আসবে। ডেসক্রিপশন অফ দ্য হিলস ইন অক্টোবর আমাদের কমপ্লিট হয়ে যাবে, যেটা আগেও আমরা আলোচনা করেছি। আর দেন আই মেড এ মিস্টেক আর বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, এই দুটো ভাইটালি ইম্পর্টেন্ট লাইন এর ওপর বেস করে আমরা টোটাল যে পার্টটা আজকে পড়লাম সেই পার্ট, তার ওয়ার্ড নোটস, তার অবজেক্টিভ এবং তার ব্রড আমি আলোচনা করে দিলাম। এইটুকু প্রিপারেশন নিলেই আমরা এই অংশটা শেষ করতে পারবো। নেক্সট ক্লাসে আমি এরপর থেকে শেষটুকু করে দেবো।